আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমি শুনতে পাচ্ছি, মার্কিন সেনাবাহিনী ঘাঁটি দেশে, বাংলাদেশে এই সম্পর্কে কিছু বলুন, সত্য কি মিথ্যা? এটা নিয়ে আলাদা কথা বলবো। এটা ভারতের কিছু গণমাধ্যমে এসছে। এটা নিয়ে আজকে কথা বলব না। আমি আরেকটা সেশন করব আলাদাভাবে। আজকে আমার যে বিষয়বস্তু আছে আলোচনা সেগুলো অনেকগুলো বেশ গুরুত্বপূর্ণ। আমি একটু স্টুডিওতে আছি এই মুহূর্তে লাইভটা শেষ করে। বাহিরে একটা জরুরি কাজের জন্য যাব। তারপরেও আপনাদের বেশ কিছু খবর দেওয়ার জন্য আসছি। প্রথম কথা হলো গত রাত থেকে মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে যাচ্ছে। মধ্যপ্রাচ্য এক ভয়ংকর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে ইসরায়েলের ভেতরে ব্যাপক অ্যাটাক হয়েছে, বিভিন্ন শহরে অস্ত্র কারখানা দাউ, দাউ করে জ্বলছে। পাশাপাশি আরবের মানে গালফ কান্ট্রির ভিতরেও কয়েকটি জায়গায় অ্যাটাক হয়েছে। অন্যদিকে মিস্টার ট্রাম্প বলছে টাইম ইজ স্ট্রাইকিং, ঘড়ি চলছে। সময় ফুরিয়ে আসছে। ইরানকে শেষ সময়টুকু দেয়া হচ্ছে। এরপর ইরানি জাতিকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে। মানে কি, নিউক্লিয়ারের চেয়ে ভয়াবহ কিছু করবে ট্রাম্প। আর ইরান বলছে শত্রুকে এইটুকু বলতে চাই, তোমরা যুদ্ধ শুরু করবে। আবারও বলছি ইরান শেষ করবে। পাশাপাশি আরো অনেকগুলো খবর আছে দর্শক। এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে যাচ্ছে পৃথিবী। সে অন্ধকারের খবরগুলো এখন দিতে হচ্ছে, দুঃখজনক হলেও। আসেন, প্রথম যে খবরটি দিচ্ছি, ওমান সাগরে মার্কিন রণতরীগুলো রয়েছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প টাইম ইজ ট্রেকিং বলে ইরানকে শাসিয়ে বলেছে, পুরো ইরান আমাদের কবজায়। যদি ইরান সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, একদম শেষ ওভারে, শেষ সময় এসে ইরানকে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ট্রাম্প বলছেন, আমি ইরানি জাতিকে বলছি, আসছে সময়টা তোমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময়। তার মানে ট্রাম্প ইরানে একটা বড় রকম আক্রমণ করতে যাচ্ছেন, তার ইঙ্গিত তার সোশ্যাল মিডিয়া ট্রুতে জানিয়েছেন। পাশাপাশি ট্রাম্পের এই হুমকির পাশাপাশি আরো বলা হয়েছে পুরো ইরানকে তারা চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং ইরান যদি এই অল্প সময় একদম লাস্ট টাইমে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে ইরান শেষ। এবং ট্রাম্প বলছেন বা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরানের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, না হরমুজ তাদের দেয়া হবে, না নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, না তাদের ফ্রিজ হওয়া অর্থ ফেরত দেওয়া হবে, কিচ্ছু দেয়া হবে না। নিউক্লিয়ার ইস্যু ছাড়া ইরানকে কিচ্ছু দেয়া হবে না। এবং ইরানকে আমরা চারদিক থেকে ঘিরে ফেলেছি। ইরান সবচেয়ে বড় আঘাতের মুখোমুখি হতে যাচ্ছে। যে তুফান আসছে, এই তুফান ইরানকে ধ্বংস করে ফেলবে, পুরো জাতিকে ধ্বংস করে ফেলবে। পুরো জাতি শব্দটা তেহরান বা ইস্পাহান বা এরকম একটি শহর নয়, পুরো জাতিকে মুছে ফেলবে। তার মানে কিতা সমস্যা হচ্ছে ভাই, কিছু তো বুঝবার পারতেছি না। হঠাৎ করে লাইভের মধ্যে ক্যামেরা অফ হয়ে যায়। হ্যাঁ, এই প্রিয় বাবু, তো এখন যে অবস্থাটা হয়েছে, আমার চেহারা কি একটু ডিফোকাস মনে হচ্ছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। ক্লিয়ার কি দেখছেন নাকি আমার চেহারা একটু ঘোলা ঘোলা লাগছে? তো এই পরিস্থিতির মধ্যে ইরানকে যে হুমকি ট্রাম্প একটার পর একটা দিচ্ছেন, এটা ভয়াবহ একটা ব্যাপার তৈরি হয়েছে যে ইরানকে তিনি মুছে ফেলতে চান, একেবারে মানচিত্র থেকে মুছে ফেলবেন, এই হুঁশিয়ারিটা দেওয়া হয়েছে। এখন এই পরিস্থিতির মধ্যে ইরান পাল্টা কি জবাব দিয়েছে চলেন আমরা সেটা একটু শুনি। কাম আমার স্টুডিওতে একটু আসো বাবা। তো
ইরান পাল্টা জবাবে বলছে আমেরিকাকে, ওমান সাগর হবে আমেরিকার জন্য কবর। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা উচ্চারণ করছে ইরান, কারণ ওমান সাগরে এখন আমেরিকা অবস্থান করছে। বলছে ওমান সাগর হবে আমেরিকার কবরস্থান। আমেরিকার রিফ্রেশ বাটনটা একটা ক্লিক করো। ওকে, থ্যাংক ইউ মাই সন। আমার ছেলে এসেছিল স্টুডিওতে, আমার ফোকাসটা ডিফোকাস সেটা কারেকশন করে গেছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ক্লাস 5-এ পড়ে, বাবাকে সব কাজে হেল্প করে। তার টেকনোলজি সম্পর্কে আমার চেয়ে ভালো আইডিয়া। আমি যখন কোনো টেকনোলজির কোনো একটা বিষয় বুঝি না, আমার যারা টেকনিক্যাল ম্যান তাদেরকেও মাঝে মাঝে পরামর্শ দেয় সে। দর্শক, একজন লিখছে মাসুম ভাই চ্যানেলের ক্যাপ ছায়া লাগছে। ক্যাপে ছায়া লাগেনি, ডিফোকাস হয়ে গেছে। ক্যামেরা যখন আবার অন হয়ে অফ করছি, অফ থেকে অন করছি। তো বলে ইরান বলছে যে ওমান সাগর হবে আমেরিকার কবর, এবং আমেরিকার যুদ্ধ জাহাজ, সেনাবাহিনী, রণতরী যারা এ অঞ্চলে প্রবেশ করেছে তাদের জন্য কবর। তার মানে আমেরিকা ইরানকে, ইরান আমেরিকাকে ভয়াবহ হুমকি দিচ্ছে, একদম কবর আর ধ্বংস করে ফেলবে, জাতিকে ধ্বংস করে ফেলবে। এই দুই ধরনের বার্তাগুলো দুই পক্ষ থেকে আসছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধবিরতিটি যখন 80 দিন হয়ে গেল যুদ্ধ এবং যুদ্ধবিরতি, ইরান আমেরিকা ইসরায়েলের লড়াইয়ের আজকে প্রায় 80তম দিন। এর মধ্যে 40 দিন যুদ্ধ আর 40 দিন গেছে সিজ ফায়ার। মার্কিন গণমাধ্যমগুলো নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আরো অনেকগুলো গণমাধ্যম বলছে আমেরিকা ইসরায়েল একটা বড় আক্রমণের পরিকল্পনা করছে। তো এরই মধ্যে আপনারা আমার চ্যানেলেও দেখেছেন, কালকে ইসরায়েলের মধ্যে ব্যাপক অ্যাটাক হয়েছে। বলা হচ্ছে যে লেবাননের থেকে এই অ্যাটাকগুলো করা হয়েছে, এবং প্রথমে অ্যাডমিট করেনি ইসরায়েল। তাদের যে অ্যারো মিসাইল কারখানাটা, যেখান থেকে অ্যারো 2, 3, 4 এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের যে মিসাইলগুলো তৈরি করে ইরানের ব্যালিস্টিক মিসাইলকে ইন্টারসেপ্টের জন্য, সেই কারখানায় হামলা হয়েছে। তারা বলছে যে এটি আমাদের একটি নিজেদের একটি এটাকে কোনো একটা কিছু টেস্ট করছে তারা। কোনো মিসাইল কারখানার মধ্যে টেস্ট করে কারখানা ধ্বংস করে ফেলে, এটা তো টেস্ট না, এটা তারা তাদের ব্যর্থতা লুকাবার জন্য ইসরায়েল এই কথাগুলো বলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না, পুরো নিউজ মিডিয়ার উপর সেন্সর বসিয়ে দিয়েছে। এরপর আমরা আল মায়াদিন থেকে শুরু করে কয়েকটি গণমাধ্যমের ফুটেজে দেখেছি লেবানন থেকে ইসরায়েলের ভেতরে ব্যাপক অ্যাটাক করা হয়েছে। একদম কয়েকটি শহরে মিসাইল হিট করে একদম পুরো আকাশ রাতের অন্ধকারে আলোতে ভরে গেছে। এত আগুনের ফুলকি দেখা গেছে, এত ম্যাসিভ আকারে অ্যাটাক হয়েছে দেশটির ভেতরে। ইরান এটার সাথে নিজের সম্পৃক্ততা আছে কিনা কিচ্ছু বলে নাই। সৌদি আরবে 3টি ড্রোন ঢুকেছিল, 3টিকে সৌদি আরব ইন্টারসেপ্ট করেছে, বাট সৌদি এখন পর্যন্ত বলেনি এটা কারা করেছে। তবে কিছু কিছু গণমাধ্যম বলছে এটা ইরান করতে পারে, বাট এটা ইরান অস্বীকার করেছে যে না, তারা এই কাজটি করেনি। পাশাপাশি আরব আমিরাত কয়েক দফা হিট হয়েছে। এর মধ্যে আরব আমিরাতের আল বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ হয়েছে। 3টি ড্রোন হিট করেছে, 2টো ইন্টারসেপ্ট, একটা অ্যাটাক করেছে। এটা নিয়ে রাফায়েল গ্রোসি, যিনি পারমাণবিক প্রকল্প অর্থাৎ IAEA এর প্রধান, তিনি বলছেন যুদ্ধে নিউক্লিয়ার সাইটগুলো সবসময় যুদ্ধের বাইরে থাকে। এটা হুমকি, যুদ্ধ শুধু নয়, পৃথিবীর জন্য হুমকি। যারা করেছেন তাদেরকে বলছেন যে এটা ভয়ঙ্কর কিছু, এটা উচিত নয়। আর আরব আমিরাত বলছে এটি সন্ত্রাসী হামলা। এখনো আরব আমিরাত বলেনি এটা কারা করেছে। এর মধ্যে যে পরিস্থিতিটা নতুন করে তৈরি হয়েছে সেটি হলো ইয়েমেন, অর্থাৎ আরবের কয়েকটি দেশে কাল রাতে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। আমি কিছু ইঙ্গিত আপনাদের দিয়েছি, ইসরায়েলে হয়েছে। আমেরিকা ইয়েমেনে কয়েকটা অ্যাটাক করেছে। তো এই অ্যাটাকের মধ্যে ইয়েমেন আমেরিকার কয়েকটি ড্রোনকে ভূপাতিত করেছে ইয়েমেন, এবং তাদের যে হেলফায়ার মিসাইল আছে এটিকেও ইন্টারসেপ্ট করেছে বা ধ্বংস করেছে। ইন্টারসেপ্ট বলবো না, ধ্বংস করেছে বলবো ইয়েমেন। এবং ইয়েমেন বলছে তারা যে কোনো সময় বাবুল মান্দাব বন্ধ করে দেবে। হরমুজ তো বন্ধই আছে, বাবুল মান্দাব বন্ধ করে দিলে গালফ কান্ট্রির হাতে হারিকেন ধরে যাবে। এই পথটি ছাড়া আর কোনো পথ তাদের জন্য খোলা থাকবে না। তো এই পরিস্থিতির মধ্যে ইরান যে বলল যে পৃথিবী যা দেখেনি আমরা তা দেখাবো,
এখন এই ইরান কি দেখাবে আসলে, এটা নিয়েও অনেক জল্পনা কল্পনা চলছে। অনেকে বলছে যে ইরানের কাছে এমন ধরনের মিসাইল আছে যেটা তারা প্রকাশ করেনি, এটা এই যুদ্ধে তারা ব্যবহার করতে চায় শত্রুর বিরুদ্ধে। সেই মিসাইল গুলো লঞ্চ করা হয়েছে ইরানের পক্ষ থেকে, একাধিকবার এই কথাগুলো বলা হয়েছে। এখন একটি বিষয় আলোচনার সবচেয়ে শীর্ষে আসছে, ট্রাম্প যে শব্দটি বলছে টাইম ইজ ওভার, টাইম ইজ ট্রেকিং, ঘড়ি চলছে। তার মানে ট্রাম্প একদম শেষ মুহূর্তের চূড়ান্ত বার্তাটি ইরানকে দিয়েছে। ইরানও আমেরিকাকে চূড়ান্ত বার্তাটি দিয়েছে। পুরো পৃথিবী এক ভয়াবহ তুফানের অপেক্ষায় আছে, কারণ ট্রাম্পই বলছে এই নীরবতা হলো আসছে ভয়ঙ্কর এক তুফানের জন্য। মানে তুফান আসার আগে একটা নীরবতা তৈরি হয়, সেটারও ইঙ্গিত দিয়েছে ট্রাম্প গতকালকে, আপনারা জেনেছেন। তো এই পরিস্থিতির মধ্যে আরব আমিরাত বা গালফ কান্ট্রি কোন পক্ষে দাঁড়াচ্ছে সেটা নিয়েও একটি পক্ষ তৈরি হচ্ছে। ইসরায়েল ট্রাম্পকে সরাসরি ইঙ্গিত দিয়েছে যুদ্ধের জন্য, কারণ কালকে ট্রাম্প যখন ইরানের সাথে তার শেষ চেষ্টাটি ব্যর্থ হয়, অর্থাৎ ট্রাম্প যখন তার লাস্ট বক্তব্যে বলেছেন যে টাইম ইজ ট্রেকিং, তারপরে তিনি কি বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কল করেছেন এবং তিনি বলছেন ইরানের সময় ফুরিয়ে আসছে, ইরানকে আমরা এই করবো ওই করবো সেই ঘোষণা দিয়ে ফেলছেন। তারপরে তিনি নেতানিয়াহুকে ফোন করেছেন। নেতানিয়াহু জরুরি মিটিং থেকে বেরিয়ে এসে ট্রাম্পের সাথে কানেক্ট হলেন এবং দুজন একটা বিস্তর আলোচনা করলেন পুরো যুদ্ধের পরিকল্পনা নিয়ে। সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে কিছু প্রশ্ন উঠেছে। ট্রাম্প যখন চীন থেকে ফিরে এলেন আমেরিকাতে, এসে তিনি পুরো বিষয়টি নিয়ে প্রথম যে ফোনটি করলেন নেতানিয়াহুকে, একই অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম বলছে ট্রাম্প কি কোনো পররাষ্ট্রমন্ত্রী আর আমেরিকার প্রধানমন্ত্রী কি নেতানিয়াহু, যে প্রতিটি বিষয় এভাবে নেতানিয়াহুকে তিনি অবগত করছেন বাধ্যগত তার রাষ্ট্রের একজন কর্মকর্তার মতো। মানে ট্রাম্প আমেরিকার একজন ক্ষুদ্র কর্মকর্তা বা পররাষ্ট্রমন্ত্রী বা অ্যাডভাইজার, আর তার আমেরিকার প্রধানমন্ত্রী হলো ওই নেতা কাকু। তাকে সবকিছু তাকে বলতে হচ্ছে, পুরো রিপোর্ট তাকে দিতে হচ্ছে। এটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এগুলো নিয়ে প্রশ্ন করছে। প্রশ্ন হল ট্রাম্প নেতানিয়াহুর কাছে ধরা কেন? নেতানিয়াহু যা চাইছে তাই হচ্ছে। দেখেন, নেতানিয়াহু চাইছে যুদ্ধবিরতি ব্যর্থ হোক, যুদ্ধটা শুরু হোক ঠিক যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে। এবং কালকে রাতে ওর মধ্যে কিন্তু অ্যাটাক চলছে। ইসরায়েলে অ্যাটাক হয়েছে, আরব আমিরাত অ্যাটাক হয়েছে। আরব আমিরাতের অ্যাটাকটা ধরেন ইরান করে থাকে। ইরান কেন করছে? আরব আমিরাতকে ইরান বোঝাচ্ছে বি কেয়ারফুল, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, তুমি সাবধান হও, তুমি যা করছো প্রতি মুহূর্তের আপডেট আমি জানি। তুমি নেতানিয়াহুকে তোমার দেশে এনে যুদ্ধের পরিকল্পনা তৈরি করছো, তুমি মোসাদকে আনছো, তুমি আইডিএফ প্রধানকে আনছো, অর্থাৎ ইসরায়েলের সেনা প্রধানকে আনছো, গোপনে গোপনে তুমি এগুলো করছো আর অস্বীকার করছো। তুমি কি চাও? তুমি কি চাও ইরান তোমাকে মুছে ফেলুক মানচিত্র থেকে? তোমাকে আমেরিকা বাঁচাবে, ইসরায়েল বাঁচাবে, যারা নিজেরাই ইরানের মার খেয়ে যুদ্ধবিরতি ঘটায়? তো এই পরিস্থিতির মধ্যে ইরান একটা বড় প্রতিশোধের জন্য তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ইরানের বিভিন্ন সূত্রগুলো বলছে ইরান আসন্ন যুদ্ধের সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়ার জন্য তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ইরান জানে আমেরিকা কখন আক্রমণটি করতে যাচ্ছে এবং আমেরিকার মূল পরিকল্পনাটা কি। কারণ আমেরিকা যখন ইরানকে থ্রেট দিচ্ছে, ইরান পাল্টা থ্রেট দিচ্ছে। ইরান বলছে না যে আমাকে একটু সময় দেওয়া বা কি, ইরান বলছে তোমাকে আমি ওমান সাগরে কবর বানাবো। ইরান বলছে তোমার কমান্ডো আমার মাটিতে নামলে কেউ জীবিত ফিরে যাবে না, পায়ে হেঁটে আসবে কিন্তু পা ছাড়া যাবে আর কি, মানে স্ট্রেচারে শুয়ে যাবে। এই যে মানে কাউন্টার অ্যাটাক ট্রাম্পের সাথে চলছে ইরানের, কোনো একটি জায়গায় মনে হচ্ছে না যে ইরান সামান্য ভয় পাচ্ছে। কি অদ্ভুত না বিষয়টা! ইরানের টেলিভিশনগুলোতে, মসজিদগুলোতে, কলেজগুলোতে, রাস্তাগুলোতে, স্টেডিয়ামগুলোতে সামরিক প্রশিক্ষণ চলছে, অস্ত্র হাতে কমান্ডাররা আসছেন, নারী পুরুষ ইরানের জনগণকে ট্রেনিং দিচ্ছেন, মসজিদের মিম্বারে দাঁড়িয়ে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে। মানে এখন মনে হচ্ছে মসজিদকে পারফেক্টলি ব্যবহার করতে যাচ্ছে ইরান। আমি কালকেও বলেছি, মসজিদ শুধু নামাজের স্থান না, মসজিদ নামাজের পাশাপাশি এখান থেকে পুরো পৃথিবী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জায়গা। আমাদের দেশে মসজিদের ইমামদের অল্প শিক্ষিত লোকদেরকে ইমাম বানানো হয়, আর তাদেরকে চালায় একটা মসজিদ পরিচালনা কমিটি, যারা নিজেরা নামাজ পড়েন না, সুদের ব্যবসা করেন, ঘুষের সাথে লেনদেন করেন, পেট মোটা অসভ্য, মানে কি বলবো, ইসলাম বিরোধী লোকগুলো। জাস্ট সমাজে কিছু টাকা আছে বা রাজনৈতিক পরিচয় আছে, তারা পরিচালনা কমিটি, আর তারা যেভাবে কাম ধরে উঠান বসান আমাদের ইমাম মুয়াজ্জিনরা ওঠেন।
এর বাইরে দুনিয়া দেখেন, আরব রাষ্ট্রগুলোতে দেখেন, ইরানকে দেখেন, তুরস্কে দেখেন, মসজিদের ইমাম হন সবচেয়ে বড় স্কলার, সবচেয়ে বড় জ্ঞানী লোকটা। আর আমাদের দেশে দেখেন, মসজিদের মাইক থেকে যে আজান হয়, মানুষ তো আজান শুনেই মসজিদে যাবে। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে সুমধুর কণ্ঠে মানুষকে নামাজের জন্য ডাকো। আমাদের দেশে দেখেন, যার কোনো কাজ নাই, দুটো পরিচয় পাবেন, যার কোনো কাজ নাই বা যে পরিবারের সবচেয়ে কম মেধাবী লোক, শেষ পর্যন্ত তাকে এলাকার সাংবাদিক বানানো হয়। আমি নিজেও সাংবাদিক, সেজন্য বললাম। বাংলাদেশের অধিকাংশ জেলা করেসপন্ডেন্ট দেখবেন অনেকেরই লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা খুব কম। এরা একটা কার্ড সংগ্রহ করে এলাকা চাঁদাবাজি করে, এদের কাজ হলো চাঁদাবাজি, আর কিচ্ছু না। কারণ বাংলাদেশের টেলিভিশনগুলো, পত্রিকাগুলো ঢাকা অফিসে ঠিক মতো বেতন দিতে পারে না। এই মুহূর্তে বাংলাদেশের যত টেলিভিশন আছে দেখবেন ঢাকাতে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস বেতন দিতে পারছে না। কোনো মিডিয়া দিচ্ছে অর্ধেক অর্ধেক করে। তারা জেলা প্রতিনিধিদের বেতন দেয় কিভাবে? দিতে পারে না, 1 টাকাও দিতে পারে না। সত্য কথা বলি, 2-1টা গণমাধ্যম ছাড়া দিতে পারে না। প্রথম আলো, এনটিভি, এরকম কিছু গণমাধ্যম দিতে পারে, বাকিরা দিতে পারে না। তো এরা কি করে? এই কার্ড দিয়ে দেয়, বলে যে তুমি মাসে এলাকা থেকে 2 লাখ 3 লাখ চাঁদাবাজি করবা, অর্ধেক তোমার, অর্ধেক ঢাকা অফিসে পাঠাবা। আর এই অশিক্ষিত সাংবাদিকরা করে কি দেখবেন, নিজের এলাকার মধ্যে পুরা দাপিয়ে বেড়া। আরে বাবা, মানুষ হ্যাভি ভয় পায় তাদের। একটা সাংবাদিকও না, কিন্তু লেখাপড়া তো জানে না, নিজের নাম লিখতে গেলে 14টা ভুল করে। আরেকটা পেশার লোক আছে বাংলাদেশে দেখবেন অলিতে গলিতে, আমাদের হুজুর সমাজ, যারা আলেম, সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি যে আলেমরা, দেখবেন এদের অধিকাংশই এই আপোষ করতে পারে না বলে এরা ভালো ভালো জায়গায় বসতে পারে না। তো বসে কারা? যারা আপোষকামী, অল্প শিক্ষিত হুজুররা। সব জায়গায় না, সব মসজিদের এই দশা না। কিছু কিছু মসজিদে ভালো ভালো আলেম আছেন, ভালো ভালো খতিব আছেন। আমি অনেক সময় অনেক জায়গায় নামাজ পড়তে যাই, হ্যাঁ, মানে একটু ভালো তেলাওয়াত শোনার জন্য যাই। আফসোস লাগে, বাংলাদেশের অধিকাংশ মসজিদে সুমধুর কণ্ঠে আজান শোনা যায় না। যে আজান দেয় মনে হয় শুধু মানে দেওয়া লাগে বলে দেয়, এরকম। তো ইরান সেই মসজিদে বসে এবার অস্ত্র হাতে দাঁড়িয়েছে, প্রশিক্ষণ দিচ্ছে তার জনগণকে আত্মরক্ষা কি করতে হবে। এই বিষয়গুলো আমেরিকা ইসরায়েলকে টেনশনে ফেলে দিয়েছে। কারণ একটা জাতি যখন এক হয়ে যায়, ধরেন আফগানে 20টা বছর আমেরিকা ন্যাটোকে নিয়ে হাজির ছিল, এখানে কিন্তু লজ্জাজনক পরাজয় হয়েছে আমেরিকার। সিরিয়াও রাখতে পারেনি। আপনারা ভিয়েতনামের হিস্ট্রি জানেন। আমেরিকা যেখানে সর্বশেষ গেছে, সব জায়গায় পরাজয় নিয়ে ফিরেছে, সেখানে সবচেয়ে স্ট্রং দেশ ইরান। আর এই যে জাতি, ভীমরুলের জাতি, মরে যাবে কিন্তু নিজের দেশের মানচিত্র ছাড়বে না, পতাকা ছাড়বে না, ইজ্জত ছাড়বে না, সেই জাতিকে হারাবে। ইরানের নারীরা রাস্তায় নেমে এসছে, জানেন? ইরানের নারীরা অস্ত্র হাতে রাস্তায় নেমে আসছে। আর আমেরিকার প্ল্যান কি? তারা বড়সড় অ্যাটাক করবে, তারপর কমান্ডো নামাবে, তারপর ইরানিদের ডাকবে যে তোমরা রেজিম চেঞ্জের জন্য এসো। রেজিম চেঞ্জের জন্য ইরানিরা আসবে? আসলে তো গত 40 দিনই আসতো। তো এই প্রেক্ষাপটে একটা বড় তুফান আসতে যাচ্ছে। এই তুফান পৃথিবীকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে নিয়ে যাবে, এমন ইঙ্গিত দিচ্ছে বিশ্ব সামরিকবিদরা। আমরা চাই না এই তুফানটা আসুক। আমরা চাই আমেরিকা, ইরান, সব পক্ষ যেটা শান্তির জন্য হয় সেই সমঝোতাটা করুক। আমেরিকার উচিত হরমুজ বা ওমান সাগর থেকে চলে যাওয়া, গালফ থেকে চলে যাওয়া। 10-12 হাজার মাইল দূর থেকে এসে এখানে পোদ্দারি করা উচিত না। ইরানের উচিত পুরো পৃথিবী, যেমন আমরা দরিদ্র দেশ, তেলের সংকটে তেলের দাম কয়েক গুণ বেড়ে গেছে, আমাদের কৃষকরা খুব চাপে পড়ে গেছে, আমাদের অ্যাটলিস্ট একটু ছাড় দেওয়া উচিত। সবকিছু মিলে একটা বড় বিপদের দিকে যাচ্ছে পৃথিবী, সেই ইঙ্গিত মিলছে, এবং সেই তুফানটা যে কোনো সময় আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। আমরা এটা চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।